আইনজীবী সমিতির জেলা আইনজীবী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে সর্বস্তরের সিনিয়র আইনজীবী জুনিয়র আইনজীবী এবং আমার বন্ধুরা আসসালামু আলাইকুম এবং নমস্কার। আসলে আজকে আমাদের এই মানববন্ধন এবং সভার একদম দুষ্ট রয়েছে। বিজ্ঞ দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আইনজীবীদের অধিকার এবং বিচার প্রার্থী জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের আইনজীবীবৃন্দ যে মানববন্ধন আয়োজন করেছে, আমরা সেই মানববন্ধন থেকে সরাসরি লাইভে এসেছি। এখন আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক জনাব আইয়ুব খান মহোদয়। আমরা মনে করি সরকার চুক্তির কারণে লকডাউন দিয়েছিলেন। যে লকডাউন আগামী 28 তারিখ শেষ হয়ে যাবে। আমরা এও জানি বর্তমানে করোনার যে সংক্রমণ রয়েছে, এই করোনা আগামী 6 মাস যাবে না। যদি আমরা যদি করোনা মধ্যে বসবাস করি তাহলে এক সময় আমাদের জীবনযাত্রা সহজ হয়ে আসবে। দীর্ঘদিন থেকে বিশেষ করে 5 থেকে আরো বন্ধ থাকার কারণে যৌক্তিক কারণে আজকে আইনজীবীদের জীবন ও জীবিকা আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে একটি কথা আমাদের সামনে এসেছে, সেটি হচ্ছে জীবন আগে না জীবিকা আগে। আমাদের বক্তব্য হচ্ছে জীবন এবং জীবিকা একে অপরের পরিপূরক। শামুকের সঙ্গে পুরুষের যে সম্পর্ক, বিজ্ঞ আইনজীবীবৃন্দ যারা লাইভটা দেখছেন তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। জীবনকে বাদ দিয়ে জীবিকা নয় এবং জীবিকা বাদ দিয়ে জীবন কোনোভাবেই সচল নয়। জীবন থাকলে জীবিকা হবে, আবার জীবিকা থাকলে জীবন হবে, একটা অপরটার পরিপূরক। লাইভে আছি, লাইভে আপনার এগুলো দেখা যাচ্ছে, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে। 29 তারিখের পরে আমরা জানি সরকার এক যে প্রক্রিয়া আগাচ্ছে, মার্কেট সহ বিভিন্ন প্রতিষ্ঠান করে দেওয়া হবে। এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল শিল্প কারখানা খোলা আছে, গার্মেন্ট সহ সকল কারখানা খোলা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান খোলা আছে। 29 তারিখের পর থেকে আরো খুলে দেওয়া হবে। আমাদের কথা হচ্ছে 29 তারিখ 28 তারিখ যখন লকডাউন শেষ হবে, 29 তারিখের পর থেকে স্বাভাবিক কোর্ট অর্থাৎ একজন কোর্ট চালু করতে হবে। আমরা ইতিমধ্যে জেনেছি এবং প্রমাণিত সত্য যে ভার্চুয়াল কোর্ট কোনো কোর্ট নয়। ভার্চুয়াল কোর্ট কোনো কোর্ট নয়। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আইনের যে আজ থেকে বিচারের যে স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম কোনোভাবেই শতভাগ পূরণ হয় না এবং এই কার্যক্রমের সঙ্গে আইনজীবীরাও সম্পৃক্ত নয়। বিজ্ঞ আইনজীবীবৃন্দ যারা উপস্থিত হতে পারেন নাই, আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, তাহলে আমাদের দাবিটা সবার কাছে পৌঁছে যাবে। এই সমস্ত আদালতে কোনোভাবেই ভার্চুয়াল কোর্ট কার্যকর নয়। আমরা চাই যে ভার্চুয়াল কোর্ট 29 তারিখের পর থেকে 28 তারিখ লকডাউন শেষ হয়ে যাবে। 29 তারিখের পর থেকে এখানে একচুয়াল কোর্ট চালু করা হোক, সারা বাংলাদেশে একচুয়াল কোর্ট চালু করা হোক। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে বলবো, আপনাদেরকে দায়িত্ব দিতে হবে। আপনারা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজকে আমরা যে কার্যক্রম আইনজীবীদের যে কার্যক্রম যে দাবি উত্থাপন করেছি, সেই দাবি আপনারা আপনাদের কাছে নিয়ে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমরা চাই না, আমরা দাবি নয়, আমরা চাই আইনজীবী সমিতির মাধ্যমে এই 29 তারিখের পর থেকে একজন কোর্ট চালুর দাবি আমরা দাবিকে সামনের দিকে নিয়ে যাব। আজকে এই 29 তারিখে যদি স্বাভাবিক কোর্ট চালু করতে হয়, আমরা জানি মহামারী করোনার যে সংক্রমণ রয়েছে,
সেই সংক্রমণে সাহিত্যবিধির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, সাহিত্যবিধি রয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দায়িত্ব নেই যে আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ সাহিত্যবিধি অনুসরণ করার দায়িত্ব নেব। আমরা অঙ্গীকার বন্ধ ইন্ডিয়া খারাপ করে হইল না, তাহলে তো লম্বা আমরা সাহিত্যবিধি শতভাগ অনুসরণ করবো। এর প্রতিশ্রুতি আইনজীবী সমিতি দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নিয়ে আগামী 29 তারিখ থেকে 100 কোট চালু করা হোক। জুনায়েদ ভাই 100 কোট 500 কোট আমরা চাই না। কোন আইনজীবী চাই লাইভে না। দেখাচ্ছে আপনাদেরকে। আইনজীবী সমিতিকে আমরা জানতে চাই প্রয়োজনে 500 কোট যদি 100 কোট চালু না হয় 500 কোট আমরা প্রত্যাহার করবো। এই সিদ্ধান্ত নিতে হবে। কোন আইনজীবী 500 কোটে যাবে না। প্রয়োজনে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে। কোন আইনজীবী যাবে না 500 কোটে বয়কট করবে। সেই সিদ্ধান্ত আইনজীবী সমিতিকে নিতে হবে। আইনজীবী সমিতিকে দায়িত্ব নিতে হবে যে আমরা সাহিত্যবিধি শতভাগ অনুসরণ করবো। আমাদের কথা হচ্ছে আপনারা আইনজীবী সমিতির প্রয়োজনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমাদের আমাদের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সাথে আলাপ করে আমাদের এই দাবি আদায়ের আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। একটা কথা বলি, আমাদের এই দাবি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। সরকারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ যারা বাহিরে আছেন, কোর্টে গাড়ি ঘোড়ার কারণে আসতে পারেন নাই, তারা আমাদের এই যৌক্তিক দাবির সাথে সমর্থন করে লাইভটা শেয়ার করুন। দয়া করে লাইভটা শেয়ার করুন। যারা দেখছেন কমেন্টে জানান আওয়াজ সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আপনারা বক্তব্য শুনছেন কিনা একটু কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আন্দোলনের মানববন্ধনের সারি দিন দিন লম্বা হচ্ছে। শুধু আইনজীবীরা এই গাড়ি ঘোড়া নাই, তারপরেও কষ্ট করে মানববন্ধনে সবাই চলে এসেছেন। এই যৌক্তিক দাবিতে সবাই সোচ্চার, আপনারা দেখতে পাচ্ছেন শত শত আইনজীবী আজকে এই মানববন্ধনে আজকে যোগদান করেছেন। আপনারা যারা আসতে পারেন নাই বিভিন্ন কারণে, তারা আমাদের লাইভটা শেয়ার করুন। আমাদের দাবির সাথে সবাই একাত্মতা পোষণ করুন, কারণ বিচার প্রার্থী জনতা কষ্টে আছে। আমরা বিচার পাচ্ছি না, মানুষ জামিন পাচ্ছে না, কোর্ট কাছারি বন্ধ, এভাবে চলতে পারে না। এখন বক্তব্য রাখছেন আইনজীবীদের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব অ্যাডভোকেট কাসেম কামাল। তখনও ইংল্যান্ডের কোর্ট চালু ছিল। এখন এখানে বিশ্বযুদ্ধ নয়, কোনো যুদ্ধ নয়, ভাষা যুদ্ধ। এখানে ভাষা যুদ্ধের মধ্যে সমন্বয় করতে হবে। আমাদের নেতা আব্দুর রশিদ স্যার ইতিমধ্যে এসেছেন, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ লাইভে আছেন। আমাদের অন্যতম নেতা জনাব আকবর আলী মহোদয় এসেছেন, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় আইনজীবীদের দাবির সাথে উনি সবসময় সোচ্চার থাকে, আপনারা দেখতে পাচ্ছেন বলিষ্ঠ কণ্ঠস্বর। এই যে আমাদের ইস্কান্দার সোহেল ভাই, একটু ড্রেস কোড না থাকলেও উনি আছে আমাদের দাবির সাথে। নুরুল আলম ভাই, আফসার উদ্দিন হেলাল ভাই, আমাদের ট্যুর ক্লাবের নেতা ভার্চুয়াল কোর্ট চায় না। আমাদের ট্যাক্স বারের নেতা জাহাঙ্গীর ভাই কি বলে দেখি? অ্যাকচুয়াল কোর্ট চাই। অ্যাকচুয়াল কোর্ট চাই। হাসান ভাই কি বলে? কি চান? অ্যাকচুয়াল কোর্ট। ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল কোর্ট চাই। ভার্চুয়াল নয়, অ্যাকচুয়াল কোর্ট চাই। গুড। সুমন ভাই কি চান? লাইভে আছি আমরা। অ্যাকচুয়াল কোর্ট। 100% লয়াররা অ্যাকচুয়াল কোর্টের পক্ষে। অ্যাকচুয়াল কোর্ট। এই আমাদের কেশব স্যার কি অ্যাকচুয়াল কোর্ট না ভার্চুয়ালের পক্ষে? আমরা অ্যাকচুয়াল কোর্ট চাই। অ্যাকচুয়াল কোর্ট। আমরা অন এয়ারে আছি। এখন বক্তব্য রাখছেন আমাদের যুব আইনজীবীদের অহংকার অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম। সিনিয়র এবং সহযোদ্ধা ছাত্রবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমার আনন্দ, আবেগ, উচ্ছ্বাসের জায়গা আদালত অঙ্গন। এই আদালত অঙ্গন বন্ধ থাকার পরে আপনারা মানসিকভাবে দেখেছেন, মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেল 45% মানুষ তাদের অবসাদগ্রস্ত হয়ে পড়েছে।
আমাদের আমরা কি ফখরুল কি চাচ্ছি? কোন কোডের পক্ষে? আমরা পেশাজীবী সংগঠন Actual হিসেবে code, actual আজকে code, আমার ফারিদ ভাই। পাশে যারা দাঁড়িয়ে আছেন, Actual code, নেতৃত্বে রয়ে যারা উজ্জ্বল Actual এবং code, actual। ভবিষ্যতে যারা বাংলাদেশ সরকার থেকে নেতৃত্ব দিবেন, Actual code। সেই প্রতিনিধি আইনজীবী বৃন্দ আমার পাশে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়াল কোডের পক্ষে, অ্যাকচুয়াল কোডের আমি পক্ষে, আমার নিয়মিত আদালতের বাংলাদেশ পক্ষে। কাউন্সিলের দিকে আন্দোলন তুলে বলতে যাচ্ছি, স্বাধীনতা মেঘে মেঘে যে 50 বছর হয়ে গেল, আপনারা যারা ঢাকায় বসে আছেন, এই পেশাজীবী সংগঠনের নেতারে আপনারা আমাদের জন্য কি করেছেন? কিছুই না। আপনারা একবার ভোটের জন্য আজকে এখানে মুক্তি সবাইকে দায়িত্ব দিতে হবে। ওই ঢাকা থেকে সাধারণ আসলে যারা এখানে ভোট দিতে আছে, তাদেরকে বয়কট করে বলবো। আগে আমাদের সিদ্ধান্ত জানতে হবে, উকিলদের কথা মানতে হবে, দেশের আইনের শাসনের কথা মানতে হবে, তারপরে আপনার ভোট চাওয়া দেওয়া। আপনারা আমাদের যে দুই নেতৃবৃন্দ এখানে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে সরকারকে বলতে যাচ্ছি, আপনারা আজকে এই মানববন্ধন থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে হবে, আইনজীবী সেবা করতে হবে, আমাদের আইনজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার আপনারা সেই কথা আজকে এখানে দাঁড়িয়ে বলতে হবে। আমরা ন্যায়ের পক্ষে, ছাত্রদের পক্ষে, আমাদের অধিকার আদায়ের পক্ষে। যদি আমাদের অধিকারের ন্যূনতম শিল্পটা দাঁড় লাগাই, আমরা আপনাদের সাথে থাকবো না। তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তরুণ প্রজন্ম জীবন ও জীবিকার সাথে আমাদের যে ভালোবাসা, আনন্দ এবং উচ্ছেসের জায়গা, আলাদা দঙ্গল ঘুরে দেওয়ার যে তফসিল যাবে, সেই দাবির প্রতি সবার সহমত থাকতে হবে। সমাজ উপস্থিতি ডাক্তাররা এক হাত সামনে থেকে রোগীর চিকিৎসা করে। আমাদের কারো বিচারকরা যখন বেরিয়ে ছিল, তার থেকে আমার দুস্থ অনেক। সেই জায়গায় যারা করতে পারবো না, এমন কোন কথা হতে পারে না। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে, পার্টিকুলার কোর্ট পুরো কোর্টে নয়, সেই জন্য একটি শ্যাম্পের পক্ষ থেকে এসেছে। আমরা সাথে সাথে কর্তৃপক্ষের কাছে আজকের এই গণমাধ্যম থেকে জানিয়ে দিতে চাই, 29 তারিখের পর থেকে যদি অ্যাকশন করতে হয়, তাহলে আমরা আইনজীবী সমাজ প্রয়োজনে আদালত বর্জন করে যা যা করা দরকার আজকে এই মানববন্ধন থেকে আমরা সে দলের ঘোষণা দিবেন বলে আমি আশা থেকে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের মঙ্গল। বক্তারা 2 মিনিটের বেশি, 2 মিনিটের মধ্যে সংক্ষেপে বলো, অনেক বক্তা। এখন বক্তব্য রাখবে প্রিয় ভাই অ্যাডভোকেট আসাদুদ্দিন হারাম, 2 মিনিটের মধ্যে শেষ করুন। সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞানীবৃন্দ, সকলকে এবার সাবেক নেতাদেরকে আমরা যারা আইনজীবী, আমরা শুধু আমাদের অধিকারের কথা বলি না, আমরা সর্বসাধারণ অধিকারের কথা বলি। মানুষ অনন্তকাল আইনের অধিকার থেকে, বিচারের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। বন্ধুগণ, আমি যেটা বলতে চাই, আমরা একটা পেশাজীবী সংগঠন, আমরা আইনজীবী, আমরা একটা পেশায় কাজ করি। ডাক্তাররা সে কাজ করতে পারছে, সাংবাদিক সাহেবরা কাজ করতে পারছে, পুলিশ সাহেবরা কাজ করছে, সবাই কাজ করছে, এমনকি কল কারখানা শ্রমিকরা কাজ করতে পারছে। তাহলে আমরা আইনজীবীরা কাজ করতে পারবো না কেন? আমরা মানুষের অধিকারের কথা বলি। আমি বলছি যে কোটি কোটি টাকা করে চলে জজ সাহেবদের জন্য আমাদের সাবেক পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল করিম ইরফান অ্যাকচুয়াল কোডের পক্ষে আজকে দাঁড়িয়েছে। আমাদের সাবেক কার্যকরী মেম্বার মঞ্জু, সবাই অ্যাকচুয়াল কোডের পক্ষে আছে। আমরা বিলম্বে আমাদের আদালতের কার্যক্রম নিয়মিত করার দায়িত্ব নেবেন, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। 1 মিনিট। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী আলহাজ জনাব মোহাম্মদ শামসুল আলম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব আলহাজ মোহাম্মদ শামসুল আলম। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুল আলম। আমাদের সভাপতি, উপস্থিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ, উপস্থিত আইনজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য অনেক হয়েছে, আর বক্তব্যের সময় নাই। আমার মনে হয় আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ ছাড়া এই আদালত চালু করা সম্ভব হবে না। আমরা গত 2 দিন আগে দেখেছি প্রধান বিচারপতির যে বক্তব্য, সেই বক্তব্য সবাই শুনছেন, এবং সাথে সাথে আমাদের যারা সুপ্রিম কোর্টের যারা নির্বাচিত প্রতিনিধি, ওনাদের বক্তব্য আমরা শুনছি। ওনারা বক্তব্য রাখছেন শুধু সুপ্রিম কোর্ট নিয়ে অর্থ আদালত চালু করার জন্য।
কিন্তু নিম্ন আদালত, অধক্ষণ আদালত, সারা বাংলাদেশ আদালত নিয়ে সুপ্রিম কোর্টের নেতৃবৃন্দ আমাদের সভাপতি আসছে, সভাপতি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে নিয়মিত আদালত চালুর দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচিত প্রতিনিধি ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব অ্যাডভোকেট এনামুল হক মহোদয় এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে তিনি এসেছেন। সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ আছেন আমাদের সামনে, সবাই পরপর বক্তব্য রাখবেন। আইনজীবীরা অবহেলিত, আইনজীবীদের দাবি, আইনজীবীদের যৌক্তিক দাবি হচ্ছে নিয়মিত আদালত চালু করা। নিয়মিত আদালত চালু করেই হয় শেয়ার দেন, শেয়ার। যদি আমরা আমাদের দাবিগুলি সাধারণ মানুষের জীবন জীবিকার তাগিদে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি এবং বিভিন্ন আদালতে যে মামলাদের পরিচালনা হয় আমাদের হাজিরা এবং হাজিরা এবং কাউন্সিয়ারিং একই মামলাগুলি না হয় জামিন দিওয়ানি এবং সারেন্ডার এবং নিয়মিত সিআর মামলা ফাইলিং এবং সাকের মামলা ফাইলিং অন্যান্য জরুরি বিশেষ আমরা শুনানি করার জন্য এই সুযোগ পাওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা আহ্বান রাখছি। সাথে সাথে আমরা আরো দাবি জানাচ্ছি, আমরা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মাধ্যমে এক ঐক্যবদ্ধ ছাড়া এই দাবি আদায় করা সম্ভব হবে না। আমরা আগামীকাল সাধারণ আইনজীবী পরিষদের উত্তরে অনেকের এক মত পরিবেশন আয়োজন করছি। সবাইকে ওই মত পরিবেশ সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা ঐক্যবদ্ধ হবে আজকে যেভাবে আমরা আজকে উপস্থিত হয়েছি, সবাই আগামীকালকেও আমাদের কর্মী ঠিক করার জন্য অনেকে উপস্থিত হওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক। বিজ্ঞ উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জনাব কফিল উদ্দিন চৌধুরী। আপনারা নিশ্চয়ই জানেন আমরা কেন আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আইনের শাসন এবং মানুষের অধিকার আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আমরা গত চট্টগ্রাম এইভাবে মানববন্ধন করেছিলাম, আমাদের দাবি মানতে বাধ্য হয়েছিল সরকার। আমি আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, আমাদের জেলা সমিতির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমরা কোনো ব্যাপার নিয়ে মানববন্ধন করতে চাই না। জেলা আইনজীবী সমিতির ব্যাপারে এই মানববন্ধন হবে, সমাবেশ হবে, আন্দোলনের জন্য আমরা জেলা আইনজীবী সমিতি ব্যানার ব্যবহার করব। আমরা কোনো ওইগুলো সংগঠনের কয়েকজন আইনজীবীদের ব্যানার দিয়ে আমরা মানববন্ধন করতে রাজি নই। কারণ আমরা আইনজীবীদের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদে নির্বাচন করি কেন? আমাদের অধিকারের কথা বলার জন্য, আইনজীবীদের সমস্যার সমাধানের বিষয়ে আন্দোলন করার জন্য। আজকে আইনজীবী সমিতি কেন চুপ থাকবে? আমি সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা আজকে যে ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, আগামীকাল থেকে আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ব্যানারে প্রোগ্রাম করব। এই প্রোগ্রাম আয়োজনের জন্য আমি জেলা সমিতির জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে আহ্বান করব। সম্মানিত উপস্থিতি, আমরা বিক্ষিপ্তভাবে যদি আন্দোলন করি আমাদের দাবি আদায় হবে না। আইনজীবী সমিতির ব্যানারে আমাদের আন্দোলন করতে হবে, তখনই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সিনিয়র এবং বৃদ্ধ আইনজীবীবৃন্দ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ জনাব আনোয়ার হোসেন। এখন 1 মিনিট এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করবেন অ্যাডভোকেট উজ্জ্বল সরকার। 1 মিনিট। এটা তো লাইভ চলতেছে স্যার। কোন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আদালত বন্ধ করে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আমাদের এই দেশ আইনের শাসনে চলে। আমরা বিশ্বাস করি
আইনের শাসন চলমান রাখা যায় না। দীর্ঘদিন যদি আদালত বন্ধ রাখা হয়, দেশে শৃঙ্খলা এবং বেআইনি কর্মকাণ্ড বেড়ে যায়। এক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট দিয়ে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের এই সমাজ থেকে একমাত্র দাবি সীমিত পরিসরে মামলা ফাইলিং, জামিন শুনানি, প্রয়োজনীয় দরখাস্তগুলো যাতে শুনানি করা হয় এই ব্যবস্থা করতে হবে এবং সীমিত পরিসরে উপস্থিত আইনজীবীদের উপস্থিতিতে স্বাভাবিকভাবে সিভিল মামলার নিষেধাজ্ঞা শুনানি, মামলা ফাইলিংগুলো যাতে করা হয়, বিচারিক মামলাগুলো প্রয়োজনে বন্ধ রাখা হোক, আগিয়েগুলো বন্ধ রাখা হোক। আমাদের দাবি হচ্ছে ভার্চুয়াল কোর্ট কোনোভাবেই আমরা কোনো আইনজীবী বহন করতে পারি না। সীমিত পরিসরে নিয়মিত আদালত চালু করা হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। সকলকে ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার দাস। আমি কিশোর কুমার দাস মহাব্বই কি অ্যাকচুয়াল না ভার্চুয়াল? 15 জন। নজরুল হইতে অ্যাকচুয়াল। আমরা আইনজীবীদের অধিকার নিয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচি শুরু করেছি। আমাদের একটাই কথা, জীবন এবং জীবিকা। জীবন থাকলে জীবনের সাথে জীবিত থাকতে হবে, জীবিকা ছাড়া জীবন চলে না। ওর জন্য দেশের শাসন অন্যান্য পেশার মতো আমাদের আদালত চালু রেখে সীমিত আকারে আদালত চালু রাখা রেখে আইনজীবীদের অধিকার এবং জনগণের বিচার পাওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি এবং সাথে সাথে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট কিশোর কুমার দাস। আমাদের সম্মানিত অনেক বিজ্ঞ আইনজীবী এসেছেন, রোগের কারণে আমরা রোজা থাকার কারণে আমরা সংক্ষেপে করব, আজকে শেষ করব। আমরা সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি পর্যায়ে চলে যাব। তার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক সহ সাধারণ সম্পাদক এবং সাবেক স্পেশাল পিপি সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুস সাত্তার সরওয়ার মহোদয়। এখন বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট আব্দুস সাত্তার সরওয়ার মহোদয়। আজকে এই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সর্বপর্যায়ে বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ কঠিন সময় অতিক্রান্ত করছি আমরা। অনেকে বক্তব্যের মধ্যে বলছেন সীমিত পরিসরে। আমি সীমিত পরিসরে চাই না, আমি সার্বিকভাবে চাই। আমরা এখানে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই, আমাদের আন্দোলন বিচ্ছিন্ন কোনো আন্দোলন নয়। আজকে আমাদের সাথে আমাদের জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সহ সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি একমাত্র সমিতি, সেই সমিতি যে কোনো ক্রান্তি লগ্নে দল মত ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমরা যেটি বলতে চাই, আমরা জেলা আইনজীবী সমিতির মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা কিছু প্রস্তাবনা রাখবো। সেই প্রস্তাবনার আলোকে 29 তারিখ থেকে একেবারে অ্যাকচুয়াল কোর্ট চালু করতে হবে। আমরা যদি 29 তারিখের পরে অ্যাকচুয়াল কোর্ট চালু না করে আমরা চট্টগ্রামে কোনো ভার্চুয়াল কোর্ট চলতে দেব না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার অনুরোধ আহ্বান জানিয়ে জনগণের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আইনজীবী কমান্ড কাউন্সিলের মহাসচিব বিজ্ঞ আইনজীবী জনাব ফজলুল বাবু, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকের এই সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখবেন বিভাগীয় স্পেশাল পিপি আমাদের প্রিয় নেতা জনাব এরফাউদ্দিন আহমেদ চৌধুরী।
বিচার ও স্বাস্থ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত দীর্ঘ আইনজীবীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা যেটা পারি নাই, আমরা বিভিন্ন সংগঠন থাকা সত্ত্বেও আমরা যেটা পারি নাই সেটা আইনজীবী স্বার্থ সংরক্ষণ পরিষদ আমাদেরকে একটু মঞ্চে এনে সেটা দেখিয়ে দিয়েছে। আমাদের দাবিটা হলো যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৬,০০০ আইনজীবীর দাবি, এবার সারা বাংলাদেশে আমরা যে ৬০,০০০ আইনজীবী আছি তাদেরই দাবি। সেই দাবিকে সামনে নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি যে আদালত খুলে দেওয়ার জন্য। আমাদের যখন আমরা বার কাউন্সিলে আমরা এফিডেভিট দিয়েছি, আমাদেরকে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমাদেরকে বলতে হয়েছে আমরা অন্য কোনো পেশার সাথে সংযুক্ত থাকবো না, আমাদের আইন পেশায় আমাদের থাকতে হবে, আমাদের অন্য কোনো ব্যবসা নাই। আমাদের ৯০ ভাগ আইনজীবী আজকে দারুণ কষ্টের মধ্যে দিন পার করছে, বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না। আজকে এই অবস্থায় যারা আদালত অঙ্গনের কর্মকর্তা কর্মচারী আছে, যারা সরকারি কর্মচারী আছে, তারা সবাই বেতন পাচ্ছেন, সরকারি বেতন পাচ্ছেন, কোর্ট চললেও বেতন পায়, কোর্ট না চললেও বেতন পায়। কিন্তু আমরা যারা নিজের শ্রম দিয়ে আইন পেশায় আছি, আমাদের অন্য কোনো পেশায় যাওয়ার কোনো সুযোগ সাংবিধানিক বা সাংবিধানিক যে বার কাউন্সিল রুল সেটাতে আমাদেরকে দেওয়া হয় নাই। সুতরাং আমরা মনে করি আমাদের জীবিকা আদালত ভবন, এই আদালত ভবন থেকে আমরা যা আয় রোজগার করি তা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা সহজ সরল ভাষা। সুতরাং আদালত অঙ্গনে যেভাবে সেই করোনা মোকাবেলার জন্য যেভাবে ডিস্টেন্স বজায় রাখা হয়েছে, অর্থাৎ বিচারক এবং বিচারপ্রার্থী জগৎ আইনজীবীদের মধ্যে সেই ডিস্টেন্সটা বজায় রেখে আমরা চাই আদালত অঙ্গন খুলে দেওয়া হোক। আমরা সবাই আইন পেশায় সে আগের মতো আমরা আইন পেশায় সবাই আমরা নিয়োজিত হই, যে এখানে কোনো ধরনের কোন বিধিনিষেধ আমরা চাই না। এই আদালত এই বিষয়ে আমি আইনজীবী সমিতির কাছে আহ্বান জানাবো। আইনজীবী সমিতি হলো যে একটা আমাদের সবার নির্বাচিত একটা সংগঠন, একটা সমিতি। আইনজীবী সমিতি যেটা বলে সেটা চিফ জাস্টিস বলে, সরকার বলে, সেটা শুনতে আমরা হাজার যদি বলি আমাদের কথা তেমনও কর্ণপাত হবে না। তাই আমি মনে করি আমাদের আজকে যে বন্ধনের বক্তব্য সেটা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ৯৯% আইনজীবীর বক্তব্য, এই বক্তব্যটা সরকারের কাছে এবং চিফ জাস্টিসের কাছে তুলে ধরা হোক এবং অনতিবিলম্বে আদালত তুলে দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন চৌধুরী মহোদয়। আমাদের অভিভাবক সংগঠন আইনজীবী সমিতির মাধ্যমে আমাদের সমন্বয়কারী ঘোষণা করবেন আগামী কর্মসূচি। আমরা অবশ্যই আগামীকালকে আইনজীবী সমিতির সাথে মত বিনিময় করবো। আইনজীবী সমিতির মাধ্যমে আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করবো। আমরা যত সংগঠন ক্রিয়াশীল সংগঠন এখানে আছি সবাই মিলে আইনজীবী সমিতির ব্যানারে আমরা আন্দোলন করবো। এটা আমি আদায় পর্যন্ত আমরা রাজপথে আদালত আঙ্গিনে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী বিজ্ঞ বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট নাজিরউদ্দিন চৌধুরী। জনাব অ্যাডভোকেট নাজিরউদ্দিন চৌধুরী। আইনজীবী অধিকার স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজিত আজকে বাস্তবিকভাবে আদালত চালুর দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতিদ্বয়, প্রাক্তন সাধারণ সম্পাদক বৃন্দ, সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট বৃন্দ, সহকর্মী বৃন্দ, বন্ধুগণ, বক্তব্য আমাদের বেশি নাই। বক্তব্য হচ্ছে একটা, সেটা হলো বর্তমানে সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চালু করেছেন, কিন্তু ভার্চুয়াল কোর্ট করতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা আমাদের হয়েছে যে ভার্চুয়াল কোর্টের সমস্ত কার্যক্রম অ্যাকচুয়ালি করতে হয়, তাহলে ভার্চুয়াল কোর্টের প্রয়োজনীয়তা কোথায় আমরা বুঝতে পারছি না। আমরা যদি একটা জামিনের আবেদন করতে হয় ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যেতে হয়, আমরা যদি একটা জামিন হলে জামিননামা দিতে হয় আবারও ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যেতে হয়।
তাহলে আমরা অনলাইনে ভার্চুয়ালি মুভ করে সমস্ত কার্যক্রম আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে। তাহলে আমার মনে হয় যে ভার্চুয়ালি বাদ দিয়ে অ্যাকচুয়ালি সীমিতভাবে হলো আগামী 29 তারিখ খোলার যে দাবি, এটা অত্যন্ত যৌক্তিক একটা দাবি। এটা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় মহামান্য প্রধান বিচারপতি মহোদয়ের দপ্তরে আমাদের এই দাবিটা যথাযথভাবে আমাদের আইনজীবী সমিতির মাধ্যমে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের সীমিত পরিসর হলো আদালত চালু করা হোক স্বাভাবিক, সেখানে শুধু জামিন চলে নেবে, মামলা ফাইলিং হবে, এই সামান্য ন্যূনতম কিছু কার্যক্রম দিয়ে প্রথমে শুরু করা হোক। আরেকটা বিষয় অনেক বক্তা বলেছেন বাংলাদেশ বার কাউন্সিলের কথা। বাংলাদেশ বার কাউন্সিল বর্তমান ঘুমন্ত অবস্থায় আছে। আমাদের বাংলাদেশের সমস্ত পেশাজীবী সংগঠনের যারা মুরব্বী থাকেন, ব্যবসায়ী সমিতির যারা এফবিসিআই ওদের সংগঠন, আমাদের ডাক্তারদের সংগঠন আছে, আমাদের অন্যান্য পেশাজীবীদের সংগঠন আছে, গার্মেন্টসের সংগঠন আছে, কিন্তু তারা সরব তাদের পক্ষে কথা বলেন। আমরা মিডিয়াতে সবসময় দেখি ব্যবসায়ীদের পক্ষে তাদের সংগঠন কথা বলছে, ডাক্তারদের পক্ষে তাদের সংগঠন কথা বলছে। দুর্ভাগ্য আমাদের আইনজীবীদের একটা সাংবিধানিক সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল বিগত 2 বছর যাবৎ মিডিয়ার সামনে কোন ধরনের দাবি দাবা নিয়ে কথা বলছে আমাদের চোখের দিকে নাই। আমরা একটা কথা বারবার আমি ফেসবুকে দেখি, অনেকে কমেন্ট করেন বার কাউন্সিলের বয়োজ্যেষ্ঠ নেতা বা বিভিন্ন ধরনের কথা বলছেন, তারা নির্বাচিত হয়ে তারা আমাদের পক্ষে কাজ করার তাদের যে দৈহিক শক্তির প্রয়োজন সেটা অনেকে হারিয়ে ফেলেছে। আমার মনে হয়, আমরা মনে করি বাংলাদেশ বার কাউন্সিলের এই ধরনের নীরবতা আজকের সভা থেকে আমরা নিন্দা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিদ্যুৎ সদস্য জনাব অ্যাডভোকেট আনাম হোসেন আজাদ। আরো উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক জনাব মঞ্জুর হক মঞ্জু। আরো উপস্থিত আছেন চট্টগ্রাম ট্যাক্সবারের অ্যাডভোকেট জনাব জাহাঙ্গীর আলম। সম্মানিত উপস্থিতি, এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু হানিফ। জনাব অ্যাডভোকেট আবু হানিফ। আসসালামু আলাইকুম। আইনজীবীদের অধিকার রক্ষা এবং স্বার্থ রক্ষার দাবিতে এই মানববন্ধন এবং কর্মসূচি আজকে সাধিত হচ্ছে। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে এবং চট্টগ্রাম মহানগরী পরিষদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ। বাংলার বন্ধুগণ, সবাই আজকে কর্মসূচি আসল রূপ কি কারণ আজকে কর্মসূচি পালিত হচ্ছে সেটা ব্যাখ্যা করে। আমার একটাই প্রশ্ন, যদি ভার্চুয়াল কোর্ট চালু হয় তাহলে 17 কোটি টাকা কেন নষ্ট করলেন আয়নার ব্যারিকেড দিয়ে? আয়নার ব্যারিকেড যখন দিয়ে দিয়েছেন, আমাদের সাথে বিচারকের সাথে অনেক দূরত্ব বেড়ে গেছে, তাইলে আয়নার ব্যারিকেডের বাইরে আমরা লয়াররা থাকি আর আয়নার ভিতরে থাকে যশে। এখানে সংক্রমিত হওয়ার কোনো ধরনের উপকরণ আমরা দেখতে পাই না। এই জন্য আমি বলছি, নট ভার্চুয়াল কোর্ট, অ্যাকচুয়াল কোর্ট দাবি করছে। অ্যাকচুয়াল কোর্টের মাধ্যমে জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে। এবং আজকে যারা আইনজীবী, আমরা আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করছি, তারা সাংবিধানিকভাবে আমরা সংবিধানের অনুকূলে থেকে বার কাউন্সিল অ্যাক্টটা গঠিত হয়েছে। বার কাউন্সিল অ্যাক্টের কোনোখানে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা নাই। সরাসরি আমি আমার আসামির পক্ষে, আমি আমার মক্কেলের পক্ষে এক অফিসীয় হিসেবে কাজ করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে তাই আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি আশা করব এই
ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট আনার দাবিতে মানববন্ধন থেকে শুরু করে যা যা করার সেগুলি করতে হবে। আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে আমরা ভোট দিয়ে বানিয়েছি আমাদের স্বার্থ রক্ষার জন্য, আমাদের স্বার্থ রক্ষা না করে যাতে ওনারা কোনো কিছু না করেন। একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে চাই, আইনজীবী সমিতি বিরোধিত প্রত্যেকটি পেশাজীবী সংগঠন আজকে সরব, আজকে তারা দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করছে। 28 তারিখের পরে তাদের 28 তারিখের পরে তারা তাদের কর্মসূচি ঘোষণা করবে। আমরা কেন পাচ্ছি না? আমরা কেন আজকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে দাবি আদায়ের জন্য আমরা একত্রিত হচ্ছি? এটা হচ্ছে আমাদের দুর্বলতা, আমার আইনজীবী সমিতির দুর্বলতা। আইনজীবী সমিতিকে আমরা নির্বাচিত করেছি আমাদের স্বার্থ রক্ষার জন্য, কারণ স্বার্থ রক্ষার জন্য নয়। সরকারি কর্মচারী যারা আছেন তারা মাসের শেষে বেতন পাবেন, কিন্তু আইনজীবী সমিতির সদস্যরা যারা আছেন তারা কোনো ধরনের বেতন নয়, কোনো ধরনের উপহার পর্যন্ত পাচ্ছেন না। একদিকে আইনজীবী সমিতির সদস্যদের নিজস্ব স্বার্থ রক্ষা, অন্যদিকে আমাদের মক্কেলদের স্বার্থ রক্ষার জন্য আইনজীবী সমিতি কাজ করা উচিত। তাই আমি আগামী দিনে আইনজীবী সমিতির মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষা এবং অধিকার রক্ষা করার দায়িত্ব নিয়ে রাজপথে আন্দোলন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আবু হানিফ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রিয় আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ। জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদকে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং বর্তমান সভাপতি, আমাদের বক্তব্য একদম পরিষ্কার। বাংলাদেশ সরকার এই আদালত ভবনে প্রত্যেক এজলাসকে কোটি কোটি টাকা খরচ করে ক্লাস দিয়ে দর্শনার্থীদেরকে একটি ক্লাসের আবদ্ধের মধ্যে রাখা হয়েছে। দর্শকরা ক্লাসের ভিতরে বসে এজলাস চালাচ্ছে দীর্ঘদিন ধরে, আর আমরা আইনজীবীরা আমরা বাইরে বসে এজলাসে বসে আমরা মামলা পরিচালনা করে থাকি। এখানে দর্শকদেরকে যে বাসুয়াল করে সুরক্ষা করা, এখনো সুরক্ষা আছে, তখনও সুরক্ষা ছিল। আমরা নিজেরা সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি সমাজে, আমরা জানি সমাজের দূরত্ব মেনটেন করে আমাদের কি করতে হয় আমরা সবাই জানি। সুতরাং আমরা বলতে চাই এখানে বাসুয়ালে কোনো কাজ চলবে না, এখানে একচুয়ালে কাজ করবে। তবে আমাদের বক্তব্য হলো পরিষ্কার, আমরা সীমিত আকারে করতে চাচ্ছি। যারা জামিনের আবেদন, যারা আসামি হাত, এই সমস্ত আসামি হাত রাখে তারা আমরা জামিন পাবো, এবং যারা সারেন্ডার করবে মামলায় আছে তারা সারেন্ডার করতে পারছে না, তারা সারেন্ডার পিটিশন শুনানি করার জন্য এবং বিভিন্ন ফাইলিং মামলা যদি ফাইলিং করার জন্য সুযোগ দিতে হবে। সেটা হলো অ্যাকচুয়ালি আমরা কোর্টে ভোটিং থাকি আমরা করবো, এটাই আমরা এটা করে দিতে চাচ্ছি। আমরা আদালতে আমরা আগের মতো করবো না, আমরা বৈঠকে 10 জন আইনজীবী উপস্থিত থাকবো, আমাদের কোনো পক্ষের আদালতে যাবে না, আমরা দূরত্ব মেনটেন করে চলবো। সুতরাং এই বিষয়টা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নিজেই উদ্যোগ নিয়ে নিজের ব্যানারে এটা করতে হবে। আমাদের আজকের এই মানববন্ধনের বক্তব্য আমরা মাননীয় প্রধান বিচারপতি এবং সরকারকে জানিয়ে দেওয়ার জন্য আইনজীবী সমিতিকে আমি অনুরোধ জানাবো। আগামী দিনে যে সমস্ত আন্দোলন হবে, সমস্ত আন্দোলন আইনজীবী সমিতির মাধ্যমে হবে, বিজ্ঞাপন হবে, ব্যানার হবে না। এটাও বলতে চাচ্ছি এখানে সরকার বিরোধী নয়, আমরা আইনজীবীরা তার ভোটদারীরা আমরা ঐক্যবদ্ধ, আমরা একসাথে এই দাবি প্রতি সমর্থন জানাচ্ছি, আইনজীবী সমিতিকে জানাতে চাচ্ছি এই দাবিটা আপনারা লিখিতভাবে প্রধান বিচারপতি এবং সরকারকে জানিয়ে দেওয়া হোক।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুল রশিদ স্যারকে। আমাদের মাঝে অনেক বিজ্ঞ আইনজীবী উপস্থিত হয়েছেন, সকলের নাম আমরা বলতে পারছি না বলে দুঃখিত। এর মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন সাবেক অর্থ সম্পাদক জনাব শফিউল হক চৌধুরী সেলিম, উপস্থিত আছেন সাবেক পাঠাগার সম্পাদক জনাব জলিল ইরফান, উপস্থিত আছেন সাবেক পাঠাগার সম্পাদক শান্তি আকবর, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডক্টর সিরাজউদ্দৌলা, উপস্থিত আছেন যুব নেতা জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, আছেন সাবেক সম্পাদক জনাব অ্যাডভোকেট অলি আহমদ সহ সাবেক কার্যকরী নির্বাহী সদস্য শহীদ ইসলাম সুমন সহ আমাদের আরেকজন নেতৃত্ব সহ জনাব আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদ ভাই, উপস্থিত সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা সংক্ষেপে শেষ করার দিকে যাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহসভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার খান মহোদয়। আজকে আমি আপনাদের সামনে এখানে আসবো এটা কল্পনা করি। লাগবেন নির্মম পরিহার প্রকৃতি আমাদের বিপরীত হয়েছে। আমরা আইনের লোক, আইনের কথা বলি, আইন মান্য করি আমরা, কিন্তু আমাদের অধিকার এবং স্বাস্থ্য সংরক্ষণ বিশেষ সাধারণ আইনজীবীরা যে আজকে এই সমাবেশ করেছে তার জন্য আমি একাত্মতা প্রকাশ করছি। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকবো। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আপনারা পেশায় নিয়োজিত আছি, সুতরাং আমরা প্রধান বিচারপতি সহ বাংলাদেশ সরকার নির্বাহী বিভাগকে আমরা বলতে চাই যে আমরা আইন মানব। আপনারা ভার্চুয়াল কোর্ট নয়, এক্সুয়াল কোর্ট করেন, সীমিত পরিসরে বা সার্বজনীনভাবে যেভাবে হয়, উভয়ের সুরক্ষা যাতে হয়। আমরা সাধারণ জনগণের উপকারের জন্য কাজ করি, তার বিনিময়ে যদি আমরা আমাদের বেতন পাই না, আমরা তাদের পাই, কিন্তু সেইটা এই নয় যে আমরা মুক্ত হয়ে পথচারীদের মতো সাধারণ মানুষের মতো চলবো, কিন্তু সেটা তো হয় না। আমাদের বোনেরাও এসেছেন, আমাদের অধিকারের জন্য আমাদের দাবির পক্ষে আমাদের বোনেরাও নেমেছেন মাঠে, অনেক কষ্ট করে সবাই এসেছেন। আদালত নিয়মিত খুলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নেই। পালন করবো। আপনারা অ্যাকচুয়াল কোড খুলুন, অ্যাকচুয়াল কোডের ব্যাপারে আমাদের যা সহযোগিতা করার দরকার আমাদের আইনজীবী সমিতি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। এই অ্যাকচুয়াল আমাদের আয়াতুল্লাহ অ্যাকচুয়ালের পক্ষে। আপনারা অ্যাকচুয়াল কোড খুলুন। সবাইকে ধন্যবাদ। আমাদের সাবেক পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক এখন অ্যাকচুয়াল কোর্টের পক্ষে একটু দেরিতে হলে এসে দাঁড়িয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। আমি একটু বলি, ক্লাসের বেষ্টনীতে থেকেও যদি বিচারকরা অনিরাপদ থাকেন তাহলে শত কোটি টাকা ব্যয় করে এ জাতীয় গ্লাসের বেষ্টনী দেওয়ার প্রয়োজন ছিল না। সুতরাং আমরা গ্লাসের বেষ্টনী যেহেতু দেওয়া হয়েছে শত কোটি টাকা ব্যয় করে, আমরা অ্যাকচুয়াল কোর্ট চাই, তবে সীমিত পরিসরে, যাতে মানে নর্মাল হাজিরা এবং টাইম পিটিশন না, বরং শুধুমাত্র জামিন শুনানি এবং ফাইলগুলো করা হয়। ধন্যবাদ সানজিক আকবর। আমাদের শফিউল হক চৌধুরী সেলিম ভাই, বারের সাবেক অর্থ সম্পাদক, তিনি অ্যাকচুয়াল কোর্টের পক্ষে। আমরা একটু ওনার বক্তব্য শুনবো। উনি কি বলতে চাচ্ছেন একটু এক লাইনে বলবেন। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনের প্রতি আমার পূর্ণ সমর্থন রইল, এবং সাথে সাথে আজকে যে ভার্চুয়াল কোর্ট বলে যে কোর্টটা চালু করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে সব কিছু অ্যাকচুয়ালি করতে হচ্ছে, বেল বন্ড জমা দিতে হচ্ছে, জামিন শুনানি করতে হচ্ছে, সব কিছু অ্যাকচুয়ালি পিটিশন জমা দিতে হচ্ছে, সব কিছু। সুতরাং এটা শুধু নামে মাত্রই ভার্চুয়াল, এবং কাজের ক্ষেত্রে কোনো ধন্যবাদ। আমরা চাই এই যে বর্তমানে যে কোভিডের নিয়ম কানুন, এটা মেনেই এই অ্যাকচুয়াল কোর্ট চালু করা হবে। আমরা আমাদের সাবেক সভাপতি জনাব বদরুল স্যারের বক্তব্য ফিরে যাচ্ছি। আজকে সরকারের এবং সংবিধানের একটি অঙ্গকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বলছি ভার্চুয়াল, আমরা কোনো ভার্চুয়াল চাই না, কারণ আংশিকভাবে কোনো কিছু যদি চলে সাধারণ মানুষ সেখানে লাভবান হয়। আমরা কেউ যেন আমাদেরকে ভুল না বুঝে, এটা আমরা আইনজীবী আমাদের স্বার্থ রক্ষার জন্য, আমরা জনগণের স্বার্থ রক্ষার জন্য, তাদের আইনগত অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আজকের এই প্রমাণ হচ্ছে এখানে দল মত নির্বিশেষে আমরা সকলে আজকে
জরুরি, প্রয়োজনে অনেক পর্যায়ক্রমে চলুক, কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে কোনো একটি অঙ্গকে রাষ্ট্র চলতে পারে না। তাই আমি বলছি, আমি সরকারের প্রতি আমার অনুরোধ এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি অনুরোধ, একটা বিষয় অবশ্য উল্লেখ করতেই হয়। কয়েকজন বক্তা বলেছেন, আমরা বাংলাদেশ বার কাউন্সিল আমাদের একটি স্ট্যাচুটরি বডি এবং আমাদের স্বার্থ সংরক্ষণ করে, কিন্তু আমরা বর্তমান বার কাউন্সিলকে আমরা সেরকম কোনো কাজ করতে আমরা দেখছি না। সেজন্য আমরা ক্ষোভ প্রকাশ করছি, কারণ আমাদের হয়ে যারা সরকারের নিকট কথা বলবে, আমাদের হয়ে যারা সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের সাথে কথা বলবে, আমাদের হয়ে যারা আমাদের স্বার্থের কথা বলবে, আমাদের হয়ে যারা জনগণের আইনের স্বার্থের কথা বলবে, তারা আজকে নীরব। আমরা এই অবস্থান থেকে আমরা ক্ষোভ প্রকাশ করছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি আগামী 29 তারিখ আপনারা এখানে প্রোগ্রাম দেবেন। যদি 29 তারিখের পর, যদি 28 তারিখ যদি আমাদের অ্যাকচুয়াল কোর্ট, স্বাভাবিক কোর্ট যদি দাবি করা হয়, তাহলে আমরা ভার্চুয়াল কোর্ট বর্জন করব এবং আমরা অবস্থান ধর্মঘট করব যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হয়। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট বদরুল মাস্টার। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। জি, আমাদের সাবেক সভাপতি জনাব শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর বক্তব্যে আমরা ফিরে যাচ্ছি। তিনি আমাদের এই যৌক্তিক দাবির পক্ষে বক্তব্য রাখছেন। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, লকডাউনের মধ্যে আইনজীবীদের এখানে যারা উপস্থিত আছেন, অ্যাকচুয়ালি এই সমাজ এই দাবির পক্ষে। আদালত যদি আজকে চালু থাকতো বা লকডাউন না থাকতো, আদালত বন্ধ থেকে লকডাউন থাকতো, তাহলে সর্বাধিক পরিমাণের আইনজীবী আজকে এখানে উপস্থিত থাকতো বলে এ দাবি আমাদের প্রাণের দাবি। এইটা কারো কাছে দয়া নয়। আমি কোনো দয়া চাই না, করার চাই না, রিলিফ চাই না। আমি বার কাউন্সিলের কাছে রিলিফ নেওয়ার বিপক্ষে। রিলিফ নামে যে শব্দটি বার কাউন্সিলের আইনে লেখা আছে, এইটা অবশ্যই বাতিল করতে হবে। বাংলাদেশের কোন আইনজীবী রিলিফ দিতে পারে এই কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি আইনজীবী হিসাবে গোটা বাংলাদেশের সবকিছু চলতে পারে, জাহাজ চলতে পারে, রেল স্টেশন চলতে পারে, সবকিছু চলবে, তাহলে কোর্ট কেন চলবে না? এইখানে স্বার্থবাদী মহল আছে। কেউ কেউ আজকে আঙ্গুল খুলে কারাগার করছে। কোর্টের নামে ৬,০০০ আইনজীবীর স্বার্থ ৫-১০ আইনজীবীর কাছে চলে যাচ্ছে। এইভাবে চলতে দেওয়া যায় না প্রিয় বন্ধুগণ। তাই বলতে চাই, আমি মনে করি যে আমাদের আইনজীবীরা সংগ্রাম করে, লড়াই করে, জীবনের সাথে যুদ্ধ করে আইন করে, সেই আইনি সংসার চলে। আইনের শাসন যেমন প্রয়োজন, আমার সংসার, আমার পরিবারকেও বাঁচিয়ে রাখা আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করবার জন্য আজকে আমি লড়াই করছি। আমি পরিশ্রম করে খেতে চাই, আমি রিলিফ চাই না। আমি আমার পেশার কাজ করব, কাজ করে আমি আমার আইন করবো, সেই আইন দিয়ে আমি সংসার চালাবো এবং আইনের শাসন চালু করবো। আজকে যদি বাস্তব না থাকতো, ঢাকায় আমার একজন আইনজীবী মহিলা, সিনিয়র মহিলাকে যেভাবে বেজ্জত করা হয়েছে, এইটা কোনোদিন সম্ভব হতো না। 10,000 আইনজীবীর প্রতিষ্ঠান ঢাকা কোর্ট এবং আরো প্রায় 5,000 আইনজীবী আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। 15,000 লোক যদি উপস্থিত, তার মধ্যে 50% 7,000 লোক যদি কালকে ওই দিন ঢাকা শহরে থাকতো, পরিস্থিতি কি হতো? একজন এসি সাহেব, উনি একজন আইনজীবীকে, মহিলা আইনজীবী, ভদ্র মহিলা, উনি বলেছেন আমি আইনজীবী, আমার কার্ড দেখে উনি বলে পড়ে শোনান। আর আমি যদি পড়ে শোনাই, এরপরে হয়তো বলতে অন্য কিছু, সেই কথায় না হয় গেলাম না। সেই কারণে এই যদিও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের আইনজীবীদেরকে সচেতন থাকতে হবে এবং মূল কোর্ট চালু রাখতে হবে। আমি কোনো ভার্চুয়াল কোর্ট চাই না। আমি মূল কোর্ট যেভাবে আছে সেভাবে চলতে হবে। আদালত চলাকালীন
সময়ে আদালত নির্ধারণ করবে এটা সংক্ষিপ্ত হবে না বৃহৎ হবে, বৃহৎ হবে। এটার পরিধি কি হবে, হাজিরা হবে কি হবে না, কি হবে না হবে, প্রিসাইডিং অফিসার এবং আমাদের কোর্ট অফিসাররা বসে সিদ্ধান্ত নেবেন যে আমাদের নিরাপত্তার জন্য কি করা প্রয়োজন। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে সুপ্রিম কোর্টের আমাদের সুপ্রিম কোর্টের সেক্রেটারি সাহেব আমাদের প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলেছেন। আমরা যেটা ফেসবুকে দেখলাম, পত্রিকায় দেখলাম এবং অন্যান্য মিডিয়াতে দেখেছি, উনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট ওইখানে বাস্তবে চলুন। উনারা তো সব এসির লোক, উনারা এসিতে থাকেন, এসিতে চলেন আর গাড়িতে চলেন সর্বনিম্ন গাড়ি নিয়ে সর্বোচ্চ কারো পারো। আর আমি তো শিক্ষাই করে একটা জীবন চালাই, আমার পরিবার চালানোর নিশ্চয়তা চাই। আমি এসিতে থাকা লোকের জীবনের নিরাপত্তা চাই না। আপনাদের নিরাপত্তার প্রয়োজন, আপনারা ঢাকায় সব পার্সোনাল করেন আর যাই করেন আপনারা করেন, কিন্তু জেলাগুলোতে আগামীতে আর পার্সোনাল কোর্ট চলতে দেওয়া যাবে না প্রিয় বন্ধু। কারণ এইখানে আমরা কাউর সৃষ্টি করতে চাই না, উকিল সৃষ্টি করতে চাই। আজকে পার্সোনাল কোর্টের নামে মহামান্য প্রধান বিচারপতিকে অনুরোধ করবো খবর নিয়ে দেখেন কি চলছে। আমি সেটা বলতে চাই না, কি হচ্ছে এখানে। এজাহার নাই, এফআইআর নাই, লাস্ট অর্ডার নাই, জব্দ তালিকা নাই, 164 নাই, জামিন হচ্ছে। কিসের আলামত, কার স্বার্থ, কেউ কথা বলছেন না কেন? যারা লাভবান তারা কথা বলেন না, আর যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলার সুযোগ দেয়। তাই আপনারা আজকে ঐক্যবদ্ধ যারা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আমি শেষ ব্যক্তি আপনাদের সাথে ইনশাআল্লাহ আইনজীবীদের সাথে থাকবো। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের আরেকটি আহ্বান করতে চাই। সেই কথাটি হলো যে আমরা ট্যাক্স কালেকশন করি সরকারের রাজস্ব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা আদায় করে দিই। আমাদের ট্যাক্স আদায় করা রাজস্ব সরকারি খাতে দেওয়ার জন্য সরকার আমার কাছে 1 টাকাও দেয় না, আমার বেতন দেয় না। সিটি কর্পোরেশনের ট্যাক্স কালেক্টর, সুপারভাইজারের বেতন আছে, ট্যাক্স কালেক্টরের বেতন আছে, ইনকাম ট্যাক্সের বেতন দেয়, সব ট্যাক্স কালেক্টরের বেতন আছে। আমি আইনজীবী হিসাবে যে ট্যাক্স গভর্নমেন্টকে কালেকশন, রাজস্ব কালেকশন করে দিই, আমার জন্য গভর্নমেন্ট 1 টাকাও খরচ করে না। আমি যতবার কথা বলি, যতবার কোর্টে কথা বলি, ততবার টাকা দিয়ে কথা বলি। টাকা ছাড়া বাংলাদেশের আদালতে কোনো উকিল কথা বলে না, টাকা দিয়ে কথা বলে। আর আমার ট্যাক্সের, আয়ের ট্যাক্সের আজকে এই সভা থেকে দাবি করবো, যত রেভিনিউ আইনজীবীদের মাধ্যমে কালেকশন হয় তার 20% আমাদেরকে দিয়ে দিতে হবে। এই দাবি করছি। আমার খরচের দরকার নয়, দুর্যোগকালীন সময়ে সরকারের সহায়তার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নাই। সারা বছরে যা ট্যাক্স কালেকশন করি আমি সরকারকে দেয়, সেখান থেকে 20% আমাকে দিয়ে দেন। আমি ইনশাআল্লাহ আর আমার কোনো সমস্যা হবে না। তাই আগামী দিনের লড়াই সংগ্রামে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় মহামান্য প্রধান বিচারপতিকে সত্য ঘটনাটা সেইভাবে উপস্থাপন করা হচ্ছে না। কারণ উনারা তো ভাই উপর থেকে আজকে সবাই ধরেন বিচারপতি হচ্ছেন, এর উপরে গেছেন। আমরা যারা দৃষ্টিকে মোকাবিলা করি, আমরা বুঝি কিভাবে যারা করতে হয়, জবাবদিহি দিতে হয়, কিভাবে অশিক্ষিত দিতে হয়, দুনিয়ার কার্যক্রম জানি। যারা উপর থেকে নাজির হন তারা শুধু বিদেশে লন্ডন থেকে ব্যারিস্টারি করে ওইখানে ব্যারিস্টারি করেন, নিজের খোঁজ খবর রাখেন না, নিচে কি চলে জানেন না। আমরা এমন এমন দেখি যে সিএর মামলা, সিএর নাম্বার কত জানতে চাই, এরকম অনেক মেসেজ আমরা পাই। তবে সিআর মামলা, এইটা যে পুলিশ মামলা না, এই কথা যারা বুঝে না তাদের হাতে বাস্তব মানায়, অন্য কিছু মানায় না। তাই বলতে চাই যে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইনজীবী সমিতি আমাদের সাথে আছেন, হয়তো সেক্রেটারি সাহেব অন্য করে কাজে আছেন, আসতে পারেন। প্রেসিডেন্ট মাথা রয়েছে, প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, ট্রান্সফার সেক্রেটারি আছেন, আমাদের লাইব্রেরি সেক্রেটারি আছেন, মেম্বার সাহেবরা আছেন, সবাই আছেন। আমি সমিতির সাথে কোন রকম বিতর্ক নয়। সমিতি আমাদের, আমরা সমিতি, আমাদের বাদ দিয়ে সমিতি নাই, আমরা ছাড়া সমিতির কোন অস্তিত্ব নাই। অতএব সমিতির দায়িত্ব তার কর্মীদের, তার সদস্যদের অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু নিরাপত্তা দেওয়া, ব্যবস্থা করা, সেই ব্যবস্থা ওনারা করবেন। ওনারা এগিয়ে যাবেন, আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। 28 তারিখের পরে, আমি আজকে কোর্ট খুলতে বলতেছিলাম, 28 তারিখের পরে লকডাউন যদি শেষ হয় আমাদের কোর্টের দরজা খুলে দিতে হবে।
যদি তুলে দেওয়া হয় তাহলে ভার্চুয়াল কোডের যে তার সেটা কেটে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জনাব শেখ ইফতেখার তাইমুল চৌধুরী। এখন আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন আইনজীবী অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট জনাব সাইফুল ইসলাম অভি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক মহিউদ্দিন হক চৌধুরী জুয়েল সহ আইনজীবী নেতৃবৃন্দ। বিজ্ঞ উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কবির উদ্দিন চৌধুরী। অ্যাডভোকেট জনাব কবির উদ্দিন চৌধুরী। আইনজীবী অধিকার সংরক্ষণ ও স্বার্থ অধিকার সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আজকে সভাপতি এবং উপস্থিত আমাদের বারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিজ্ঞ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার বক্তব্য লম্বা করা যাচ্ছে না। আমাদের কোর্ট ভার্চুয়াল করা হয়েছে আমাদের জীবন রক্ষার থেকে ডিক্লারেশন আমি দেখছি জীবন এবং জীবিকার মধ্যে নাকি জীবন রক্ষার সেই জন্য ভার্চুয়াল করা হয়েছে। এই কথাটা যে ভ্রান্ত, এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের জীবন রক্ষার জন্য যেটা বলা হয়েছে এটা একটা ধোঁকা, কারণ আমার জীবন রক্ষা হচ্ছে না। ভার্চুয়াল করে আমাকে সব কিছু অ্যাকচুয়ালি করতে হচ্ছে এবং দ্বিগুণ করতে হচ্ছে। আমার অনেক কষ্ট বেড়ে গেছে। আমার উকিল ক্লার্ক আমরা রাস্তায় ঘুরি, শুধু ডিফারেন্স একটা দশা হবে, চেহারা দেখা যায় না। এইটুকু হলো ভার্চুয়ালের প্রবলেম। এখন ভার্চুয়াল কোর্ট নামক যে কোর্টটা চালু করেছে সেইটা সম্বন্ধে আমি সাধারণ মানুষ, আমি আমাদের ভারত সবচেয়ে বড় মহাদেশের মতো দেশ, সেখানে জুডিশিয়ারি অর্থাৎ এই ভার্চুয়াল জুডিশিয়ারি যিনি প্রধান বিচারপতি চন্দ্রচূড় ইমাম, উনি বলেছেন ভার্চুয়াল কোর্ট কোনোদিন অ্যাকচুয়াল কোর্টের বিকল্প হতে পারে না এবং এই কোর্টটা বাস্তবে আমাদের বিচার বিভাগকে এই সংকুচিত করে ফেলবে, বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করে দেবে। এটা হলো ভারতের বিচারপতি যিনি এই জুডিশিয়ার দায়িত্বে আছেন ওনার বক্তব্য। একইভাবে ভারতের বার কাউন্সিল এরা রেজলিউশন নিয়ে প্রধান বিচারপতিকে বলেছেন যে আপনার এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে একটা গ্রুপ সৃষ্টি হয়ে যাচ্ছে। এমনি বলে ফেলেন স্যার, এমনি বলেন না স্যার, স্টপ রাখুন 2 মিনিট। আজান হচ্ছে, আজানের কারণে আমাদের প্রোগ্রাম কিছুটা স্থগিত। আজান শেষ হলেই বক্তব্য আবার শুরু হবে। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচির বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত আছেন। বর্তমানে জোহরের আজান পড়ছে বিধায় জোহরের আজানের জন্য বক্তব্য স্থগিত রাখা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আবার কর্মসূচি চালু হবে। হ্যাঁ, উপস্থিত আছেন আমাদের হাসান ভাই, বিপ্লবী হাসান ভাই, বিপ্লবী হাসান ভাই, কাজী মোহাম্মদ হাসান না, আমরা যাকে চিনি বিপ্লবী হাসান ভাই হিসেবে। হ্যাঁ, আমরা কোনো বিকল্প কোনো কোর্ট চাই না, আর শুধু পূর্ণাঙ্গ কোর্ট চাই। আমরা সাধারণ আইনজীবীদের দাবি এবং জনগণ, বিচার প্রার্থী জনগণের দাবি হচ্ছে অ্যাকচুয়াল কোর্ট। অ্যাকচুয়াল কোর্টের কোনো বিকল্প হতে পারে না। ভার্চুয়াল কোর্ট এটা একটা ধোঁকা, কারণ আইনজীবীরা সব কিছু করে অ্যাকচুয়ালি, শুধু পার্থক্য যশাবের চেহারাটা দেখা যায় না। আমরা অবিলম্বে অ্যাকচুয়াল আদালতে দাবি করছি। মানে একটা বিষয় ভাইয়া আমি আপনাকে বলি, সেটি হচ্ছে 100 কোটি টাকা ব্যয়ে আদালতগুলোকে, 2700 কোটি টাকা ব্যয়ে আদালতগুলোকে কাচের বেষ্টনী দেওয়ার পরেও বিজ্ঞ বিচারকদের নিরাপত্তার খাতিরে কেন ভার্চুয়াল কোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে একটু বলেন। আমরা তো যারা সাধারণ জনগণ আছে, আমরা শুধু আইনজীবীরা না, অলরেডি ভারতের যিনি জুডিশিয়ারির যিনি প্রধান, উনি অলরেডি বলেছেন ভার্চুয়াল আদালত
অ্যাকচুয়াল আদালতে কখনো বিকল্প হতে পারে না এবং ভার্চুয়াল আদালত যদি চালু থাকে তবে জনগণের মধ্যে বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগ নিয়ে সবসময় একটা বিভ্রান্তি পৌঁছাবে। আমাদের আবার বক্তব্য শুরু হয়েছে। মাধ্যমে বিচারটা মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারে একটা লোকের কাছে হয় একটা সিন্ডিকেটের কাছে। অতএব এইটা বাতিলের জন্য তারা বলেছে। এখন আমাদের স্বার্থের জীবনের কথা বলে যেটা এটা আসলে ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্বকারী আজকে আইনজীবীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ যে কথাটা বলা হয়েছে এটা আমাদের প্ল্যাটফর্ম ছিলেন সেকশন 62-তে ক্লিয়ার লেখা আছে। ডিউটি অফ প্ল্যাটফর্ম সেখানে বলা হয়েছে টু সেফগার্ড দ্য ইন্টারেস্ট প্রিভিলেজ অ্যান্ড রাইট অফ দ্য লয়ার। তাহলে ওনারা সেটা পালন করে নাই বলে আজকে এই অবস্থাটা হয়েছে। আমাদের যেটা বলা হচ্ছে জীবন রক্ষার জন্য সেই কথাটাও একটা ভুল ধারণা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট বের করেছে যে মানুষের থেকে ছড়াই বলে এতদিন যে এটা বন্ধ করে রাখছে তারা কি আজকে থেকে পাঠান বন্ধ করবে? বলো এইটাও গবেষণা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা আরেকটা অর্গানাইজেশনে সেখানে বলা হচ্ছে এই রোগটা হচ্ছে তাদেরই যারা কমসে কম ডেইলি 2 ঘন্টা কায়িক শ্রমের সাথে জড়িত নাই, যারা ঘরে বসে থাকে তাদেরই হচ্ছে। আমরা এটা প্রমাণ করছি। মারা যাচ্ছে আমাদের যারা সিনিয়র লয়ার যারা খুব প্রোটেক্টেড থাকে তারা সবাই এই রোগ আক্রান্ত হচ্ছে। অতএব এই রিপোর্টের সাথে এটারও সমস্যা আছে। যেভাবে আমাদেরকে এইভাবে রাস্তায় রেখে আমাদের মাননীয় বিচারক সাহেবরা যেভাবে প্রোটেকশনে থাকছে এটা হতে পারে না। কারণ আমাদের সংবিধানে ক্লিয়ারলি লেখা আছে আপনি আমার সাংবিধানিক অধিকার ইচ্ছা মতো হরণ করতে পারেন না। আমাদের আর্টিকেল 35(3)-তে লেখা আছে প্রত্যেক নাগরিকের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে প্রকাশ্য আদালতে বিচার পাওয়ার অধিকার আছে। এবং প্রকাশ্য কথাটা আবারও বলি আমি প্রকাশ্য আদালতে বিচার পাওয়ার অধিকার। এবং আমাদের আর্টিকেল 7(b)-তে ক্লিয়ারলি লেখা আছে আমার সেই মৌলিক অধিকার হরণ করার অধিকার কারো নাই, কোনোভাবে নাই। একমাত্র 141 আর্টিকেল অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা বিরোধিত রাষ্ট্রপতি কর্তৃক। তাহলে আপনি আমার সাংবিধানিক অধিকার এক কলমের কোথায় কেড়ে নিলেন এবং ভার্চুয়াল কোর্ট নামক একটা প্রতারণামূলক আদালত বলা যায়। এখানে কোনো বিচার হচ্ছে না, কিছু হচ্ছে না। আমার ভাই তাই বলতে আমি রিপিটেশন করতে চাচ্ছি না। এগুলো প্রতারণা। এটা ঢাকার এক বিষয় বলছিল তার থেকে নাকি লিঙ্ক নাম্বার নিচে লিঙ্ক নাকি আমি তো এগুলো জানি না বাবু আসেন 10,000 টাকার নিচে নাকি আমাদের এক বিষয় বলছিল এখানে একটা বেল বন্ধ দিচ্ছে 11,000 টাকা দেয়। আর বেল কিভাবে হচ্ছে এগুলো তো মানে ওই যে বিচার প্রত্যক্ষ থেকে গোপনে চলে গেল, গোপনে চলে গেলে যা হয় তা। এখন বিচার বন্ধ থাকলেও দেশের কার্যক্রম কি বন্ধ আছে, অপরাধ কি বন্ধ আছে? তাহলে বিচার কোথায় হচ্ছে? বিচার এখন থানায় চলে গেছে। আদালত বন্ধ হওয়ার পর বিচার থানায় চলে গেছে। অতএব যারা বিচারকে থানায় নিয়ে যেতে চায় তাদের কোনো হাত আছে কিনা এই বিচার বন্ধ করে দেওয়া এটা আমাদের দেখতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বলবো আমাদের নেতৃবৃন্দ, ভারত নেতৃবৃন্দ, বার কাউন্সিলের নেতৃবৃন্দ সব আমরা একে আমাদের বিচারপতিরও আমাদের ওনারা কিছুদিন চেয়ারে থাকলেও আমাদেরই আমরা মনে করি দেশের সাংবিধানিক অধিকার জনগণের এই বিচার বিভাগ যথাযথভাবে করে দেওয়া উচিত। আর যারা বলছেন সংক্ষিপ্ত বা কিভাবে আমি এগুলোর সাথে একমত না যে হাজিরাগুলো মৌকুফ করে দেবে, ট্রায়াল করে একজন আসামি থাকলে হয় বাকিদের মৌকুফ করে দেবে, সবকিছুই চলবে। লিস্ট বানিয়ে দেবে সকাল এতটা থেকে এতটা এই 10টা হবে, বিকেল এতটা থেকে এতটা এই 10টা হবে। তাহলে এখানে ভিড় হবে না, এইভাবে চালানো যায়। যেহেতু সবকিছু চলে, গার্মেন্টস চলে, মিল ফ্যাক্টরি চলে, গাড়ি চলে, পুলিশ দায়িত্ব পালন করে, ডাক্তার দায়িত্ব পালন করে, শুধু আমারটা কেন বন্ধ করা হবে? এখানে কোনো অসন্তুষ্ট আছে কিনা যে বিচার বিভাগের প্রয়োজন নাই, এই ষড়যন্ত্র কাজ করছে কিনা আমি এটা সবাইকে বাবার জন্য অনুরোধ করবো। এমন আমাদের নেতৃবৃন্দকে বলবো 28 তারিখ লাস্ট ডে, ওই দিন লকডাউন শেষ হবে 29 তারিখ কোর্ট না করলে কোনো ভার্চুয়াল কোর্ট চলতে দেওয়া হবে না। আমরা উপস্থিতি আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট ফকিরুদ্দিন চৌধুরী মহোদয় এবং শেখ ইফতেখার তাইমুর চৌধুরী মহোদয়ের সাথে সুর মিলিয়ে বলবো বার কাউন্সিলে এমন নেতৃত্ব বানাতে হবে যারা নিম্ন আদালতে প্র্যাকটিস করার অভিজ্ঞতা আছে, যারা আইনজীবীদের সুখে দুঃখে, যারা আইনজীবীদের সম্মতে জানা আছে, আইনজীবীদের সুখে দুঃখে থাকে এমন ঘাট ধরা নেতৃত্ব বার কাউন্সিলের সামনে পাঠাতে হবে। যারা বয়সের আরে উচ্চ, যারা আমাদের জন্য কিছুই করতে পারে না এমন নেতৃত্ব আমরা দল মত নির্বিশেষে পরিহার করবো। এই আইনজীবীবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট এনামুল হক মহোদয়।
রহমানির রহিম। আজান হয়ে গেছে, বক্তব্য লম্বা রাখার কোনো সুযোগ নেই। এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি জনাব সৈয়দ আনোয়ার সাহেব। আমরা সবসময় আমি আপনাদের সাথে সবসময় একাত্মতা ঘোষণা করতেছি, আগেও করেছি, এখনো করতেছি। আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনাদের দাবির সাথে আমি একমত। এবং আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, প্রথম দিনে লকডাউন ঘোষণা করা হলো সেদিনেই আমরা প্রথম দিনে আমরা চিঠি দিয়েছি লিখিতভাবে প্রধান বিচারপতি এবং বার কাউন্সিল বরাবর আইন মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। কিন্তু মনে হয় অথচ তারা সিদ্ধান্ত নেওয়ার সময় সারা দেশের সমস্ত আইনজীবীদের বা আইনজীবী সমিতির কাছে পরামর্শ চাওয়া উচিত বা বার কাউন্সিলের প্রতিনিধিদের পরামর্শ নেওয়া উচিত। আমার মনে হয় সরকার বা প্রধান বিচারপতি সেরকম কোনো পদক্ষেপ নেয় নাই। তারা সরকার থেকে যেভাবে চাপিয়ে দেয় সেভাবেই সিদ্ধান্তটা নেয়। আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল জনাব আমিরুদ্দিন সাহেবের সাথে। আমি পার্সোনালি কথা বলেছি, আমাদের সেক্রেটারি সাহেব কথা বলেছেন। ওনারা একটাই কথাই বলতেছেন, জীবন আগে, সুতরাং জীবিকার জন্য আপনারা এভাবে করতেছেন কেন, জবাব দিচ্ছে আমাদেরকে। ওই দিন সিদ্ধান্ত দেখলাম একই কথা বলতেছে। সুতরাং আমাদের দাবি যেটা আছে, আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদের বক্তব্য আমরা সংশ্লিষ্ট মহলে পৌঁছাইয়া দেব এবং আমরা সবসময় আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতেছি। আপনারা যে সিদ্ধান্ত নেন এবং যেভাবে আপনারা সিদ্ধান্ত নেন, আগামীতে যে কর্মসূচি দেন সেই কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে আইনজীবী অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের এই সংগঠনের সম্মানিত মুখপাত্র প্রিয় ভাই অ্যাডভোকেট ইকবাল হোসেন। বিজ্ঞ উপস্থিতি, আইনজীবী অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদ বাংলাদেশ আইনজীবীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে উদীয়মান সোচ্চার সংগঠন। এই সংগঠন আইনজীবীদের প্রয়োজনে, সুখে দুঃখে, হাসি আনন্দে পাশে থাকবে এই উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। আমাদের এই আজকের কর্মসূচি নিয়মিত আদালত চালুর দাবিতে আজকের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি সফলতার ইতিমধ্যে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করে আজকে কর্মসূচি প্রণয়ন করা হবে এবং আগামীকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা আমাদের দাবি দাওয়াগুলো বেলা 12 ঘটিকার সময় সমিতির সভাপতি, সম্পাদক সহ সমিতির নির্বাচিত নেতৃবৃন্দের সম্মুখে উপস্থাপন করব। আমাদের দাবি বিচার বিভাগের যিনি সর্বোচ্চ চূড়ায় অধিষ্ঠিত আছেন বাংলাদেশের প্রধান বিচারপতির নিকট এবং আইনমন্ত্রী সহ সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে আগামীকালকে আমরা আমাদের দাবি দাওয়া সমূহ পেশ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা আজ উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠান সফল করেছেন, আমাদের দাবি দেওয়ার সাথে ঐক্যমত পোষণ করেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সভার সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি আইনজীবী অধিকার ও স্বার্থ সংরক্ষণ পরিষদ বাংলাদেশের নেতা আমাদের প্রিয় জনাব অ্যাডভোকেট সেকান্দার চৌধুরী সমাপনী বক্তব্য রাখবেন। আজকের সাধারণ আইনজীবীদের একটাই দাবি, ভার্চুয়াল কোর্ট নয়, অ্যাকচুয়াল কোর্ট চাই। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সাধারণ আইনজীবীর স্বার্থ রক্ষিত হচ্ছে না, কিছু সংখ্যক সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষিত হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত আজকের মানববন্ধন সভায় আগত সকল বিজ্ঞ সদস্যের প্রতি আমি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানকে
সফল করার জন্য আজকে আমাদের দাবি যাতে প্রধান বিচারপতির নিকট পৌঁছে এবং যাতে 28 তারিখ থেকে অ্যাকশন কোর্ট চালু হয়, সে প্রেক্ষিতে আমাদের দৃষ্টিভঙ্গি যাতে বজায় থাকে, আমরা যাতে চট্টগ্রামের আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকি এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে চলি। সুতরাং আমরা আইনজীবীদের দাবি রক্ষা হবে, এটাই আমরা কামনা করি। এই কামনা করে আমি আজকে মানববন্ধন কর্মসূচি